5 মিনিট ভাবি, 5 মিনিট যাবো আর আসবো, প্লিজ ম্যানেজ করো একটু মাকে। তোমার এই ম্যানেজের চক্করে প্রতিবার আমি ফেসে যাই। আর সকাল থেকে তোমাকে একটা খবর দেব বলে ঘুরছি, তোমার তো ঘুম ভাঙার নামই নেই। সব কথা এসে শোনো ভাই, প্লিজ চাই। তোহফার অনুরোধ দেখে ইলা হেসে মাথা নাড়ায়। তোহফা ইলাকে চুমু ইশারা করে ঘর থেকে বেরিয়ে যায়। ইলা হাসতে হাসতে বলে, এই খবরটা আমি এখনো কাউকে দিইনি তোহফা, কারণ এই কথাটা শোনার অধিকার সর্বপ্রথম তোমার। কারণ তোমার প্রতিটা মোনাজাতে আমি যে থাকি, তোমার মোনাজাতে যে কারণে আমি থাকি তোহফা, আল্লাহ তা শুনেছে। তাড়াতাড়ি এসো এবং এই খুশির খবরটা শুনে তুমি আমায় জড়িয়ে ধরো। জোহরের সালাত শেষ করে যখন মোনাজাতে আল্লাহর শুকরিয়া করে, মাত্র নামাজ শেষ করে ইলা তখনই দরজার কাছে দাঁড়িয়ে লিমা বলল, ভাবি নামাজ শেষ হলো তোমার? ইলা চোখ মুখ মুছে হাসি মুখে বলল, কেন? বাড়ির সবাই খেতে এসেছে কিন্তু তোফা ঘরে নেই। তুমি কি জানো তোফা কোথায়? লিমার কথায় টনক নড়া দিয়ে ওঠে। তোফা বেরিয়ে যাবার সাথে সাথেই তার মা ফোন করলো। তার সাথে কথা শেষ করে গোসল করে নামাজ পড়ল। এখনো তোহফা ফেরেনি শুনে খানিক অবাক হলো। দ্রুত পায়ে লিমার সাথে এগিয়ে ড্রয়িং রুমে যায়। সেখানে উপস্থিত সবাইকে দেখে ইলা একটু ঘাবড়ে যায়। দুপুরের খাবার খাওয়ার জন্য সবাই চলে এসেছে। ইলা আসতেই জাহানারা বেগম বললেন, তোহফা কোথায় ইলা? লিমা বলল ও ঘুম থেকে উঠে তোমার সাথে কথা বলেছে। মা, তোহফা বলল ও বড় রাস্তায় যাচ্ছে, যাবে আর আসবে, কিন্তু এখনো আসেনি। শুনে তো আমার ভয় হচ্ছে। ইলার কথায় তৌসিফ ও তৌহিদ দুজনেই বসা থেকে উঠে দাঁড়ায়, কারণ তারা দুজনেই ওখান থেকে এসেছে। কোথাও তোহফাকে তো দেখতে পায়নি। তৌসিফ বলল, তুমি শিওর ইলা তোফা বড় রাস্তার মরে গেছে? হ্যাঁ, তোহফা আমাকে মিথ্যে কেন বলবে? তৌসিফ ও তৌহিদ দুজনেই একসাথে বাহির যাওয়ার জন্য পা বাড়ায়। তখনই কলিং বেল বেজে উঠতেই সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলে তোহফা ফিরে এসেছে ভেবে। লিমা দৌড়ে দরজা খুলে দিতেই অকাঙ্ক্ষিত মানুষকে দেখে একটু অবাক হয়। তৌহিদ এগিয়ে গিয়ে দেখে তোহফা নয়, একটি ছেলে দাঁড়িয়ে দরজার ওপাশে। তৌহিদ নিজের চিন্তা ধরে রেখে বলে, সিয়াম, তুমি অসময়ে? তৌহিদের কথায় সবাই একে একে দরজার সামনে এসে দাঁড়ায়। সিয়াম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, ভাই 5 মিনিটের কথা বলে তুফা আমাকে অপেক্ষা করতে বলে, কিন্তু ও না আসায় বাধ্য হয়ে আমি নিজেই চলে আসছি। এটা ওকে দিয়ে দিবেন। তৌসিফের চোখ মুখ শক্ত হয়ে যায় শ্যামের কথা শুনে। তোফা তোমার সাথে দেখা করবে বলেছে? হ্যাঁ ভাইয়া, ও আমাকে একটা ছবি আঁকতে দিয়েছিল, সেটাই ওকে দিতে এসেছিলাম। আপনাদের বাড়িতে আসা নিষেধ, এজন্য ওকে ফোন করে ডাকলাম, কিন্তু ওর কোনো খোঁজ নেই দেখে নিজেই বাধ্য হয়ে এখানে। সকলের মাথায় আকাশ ভেঙে পড়ল। সিয়ামকে কিছু না বলেই তৌহিদ, তৌসিফ, আরিফুল ইসলাম তিনজনই বেরিয়ে গেলেন। অজানা এক ভয় সকলকে তাড়া করে বেড়াতে রইল। সিয়াম অবাক হয়ে জিজ্ঞেস করল, ভাবি কি হয়েছে? তোমার সাথে দেখা করবে বলেই তো আরো 1 ঘন্টা আগেই বের হয়েছে। ইলার কথায় সিয়াম অবাক হয়ে বলল, কি বলেন? আমার সাথে দেখা করার কথা বলে তাহলে কোথায় গেছে? জাহানারা বেগম থম মেরে বসে রইল। তিনি আপাতত কিছু বলতে পারলেন না। ইলা ও লিমা দরজা বন্ধ করে শাশুড়ির পাশে গিয়ে বসলেন। চিন্তা অবশ্য তাদের বাড়তে রইল। অন্যদিকে চেনা পরিচিত সকল রাস্তা এবং বাড়িতে তৌসিফরা খোঁজ নিল, তবে তোহফার খোঁজ কোথাও পেল না। অবশেষে উপায় না পেয়ে ভাবল হয়তো তোহফা লুকিয়ে আমাদের সাথে দেখা করতে গেছে।
তৌহিদ দ্রুতই আওয়াদের নাম্বারে কল করলো। 3 বার রিং হতেই আওয়াজ ফোনটা রিসিভ করে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। আওয়াদ, তোফা তোমার কাছে? প্রশ্নটা শুনে যেন আওয়াদ খানিক অবাক হলো। তোহফা তার কাছে আছে কিনা, মানে তোহফা ওদের কাছে নেই? না ভাইয়া, আমি তো মিটিংয়ে আছি। তৌহিদের হাত থেকে আরিফুল ইসলাম ফোনটা কেটে নিল। বাবা, আমার মেয়েটাকে খুঁজে পাচ্ছি না। আমার মেয়েটা কোথায় গেল? কিছু একটা করো। আওয়াজ ভেবে পেল না এই মুহূর্তে তার কি উত্তর দেওয়া উচিত। এই ভয়টাই কি গতকাল তাকে তাড়া করে বেরিয়েছে? ও আল্লাহ! আওয়াজ আমি আসছি বলেই ফোনটা কেটে দিল। 2 ছেলেকে নিয়ে পাগলের মতো এদিক ওদিক খুঁজতে রইল মেয়েকে আরিফুল ইসলাম। তবে তারা ব্যর্থ। ঘড়ির কাঁটায় যখন সময় বিকেল 4টের ঘরে, তখন অস্থির হয়ে আওয়াজ তোহফাতের কলিং বেল বাজাতে থাকে। ইলা দৌড়ে দরজা খুলে দিয়ে হতাশ চোখে তাকায়। সবাই থাকলেও তোহফা নেই। ভাইয়া, তোফার কোনো খোঁজ পেলেন? আওয়াজ মাথা নিচু করে রইল। তৌসিফ, তৌহিদ, আরিফুল ইসলাম সকলে ঘরে ঢোকে। তবে আচমকা আওয়াজ কিছু একটা ভেবেই বলে উঠল, ভাইয়া আমার সাথে চলুন। তৌহিদ ভাইয়া আপনি বাড়িতেই থাকুন, আমরা আসছি। তৌসিফ যেন আওয়াদের ইশারা বুঝল। সে আওয়াদের সঙ্গ নিলে আরিফুল ইসলাম বাদ সাধল। আমি যাব তোমাদের সাথে। বাবা, আমি আওয়াজ যাই, প্রয়োজন পড়লে না হয় তোমাকে রেখে নিব। আরিফুল ইসলাম চিৎকার করে ওঠে, আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তুই আমাকে চুপ করে থাকতে বলছিস? বাবাকে চিৎকার করতে দেখে সকলেই কেঁপে ওঠে। কারণ শান্তিপ্রিয় তাদের বাবার এই অগ্নিমূর্তি তারা কখনোই দেখেনি। আওয়াজ এগিয়ে আসে। আঙ্কেল, আপনি উত্তেজিত হবেন না। আমি আর ভাইয়া দেখছি তো, প্লিজ একটু ভরসা রাখুন। আরিফুল ইসলাম আওয়াদের কথায় ভরসা পেলেন। তিনি আওয়াদের 2 হাত আঁকড়ে ধরে ঝরঝর করে কেঁদে ফেললেন। আওয়াজ, আমার মেয়েটাকে নিয়ে আসো, আমার মাটাকে নিয়ে এসো। ওকে ছাড়া আমি কিভাবে থাকবো বলো? ওকে নিয়ে আসো। আওয়াজ ভরসা স্বরূপ আরিফুল ইসলামের হাত চেপে ধরলেও তার ভেতরে ঠিক কি হয়েছে একমাত্র তো সেই জানে। নিজেকে সামলাতে গিয়ে যে পুরোপুরি ভেতর থেকে অস্থির হয়ে পড়ছে। কোথায় গেল তোহফা? কেউ তার ক্ষতি করার জন্য তাকে তুলে নিয়ে গেছে কি? কত প্রশ্ন, অথচ উত্তর একটাই, তোহফা যেখানেই থাকুক যেন ভালো থাকে, সুস্থ থাকে। পাশ ঘেঁষেই কিছু কুকুর দৌড়ে চলে গেল ঘেউ ঘেউ করতে করতে। ক্লান্ত শরীর যেন আর চলছে না। আজকে যেন এই রাতের অন্ধকারটা একটু বেশি কালো। কিঞ্চিত দূরে দাঁড়িয়ে থাকা মানুষের আবছায়া ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। অন্ধকার পেরিয়ে যখন রাস্তার সোডিয়ামের আলোর মাঝে 4 জন পুরুষ পা দিল, তখন দেখা গেল 4 জনের মুখ ঠিক কতটা করুণ। রাত তখন আনুমানিক কত, 1:45 হবে হয়তো। সারাদিন থানা থেকে শুরু করে পরিচিত অপরিচিত সকল জায়গায় খুঁজে যখন তোহফার চিহ্নটুকু তারা পেল না, তখন যেন শরীরের সাথে সাথে হৃদয়টাই ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। সকলে ক্লান্ত শরীর নিয়ে কলিং বেল চাপ দিতেই সাথে সাথেই ইলা দরজা খুলে দিল। যেন সে দরজার হাতল ধরেই দাঁড়িয়েছিল এতক্ষণ। স্বামীর সাথে একে একে সকলে ঘরে ঢুকতে দেখলেও যখন আদরের ননদকে ঢুকতে দেখলো না, তখন বুকটা ভারী হয়ে এলো। কোনো কথা না বলেই তারা সোফায় গিয়ে বসলো। তাদের ভেতরে যে কি ঝড় উঠেছে তা যেন তারা কেউ কাউকে দেখাতে সক্ষম নয়। ইলা এগিয়ে তৌসিফকে বলল, তোফা? তৌসিফের চোখ দুটো রক্ত জমে আছে যেন।
ছলছল করছে সেই চোখের কোণে পানি, যেন একটু ছোঁয়া পেতেই তা গড়িয়ে পড়বে। কষ্টে তার মুখ থেকে কোনো আওয়াজ বের হলো না, শুধু সে মাথা নাড়িয়ে বলল, পাইনি। আরিফুল ইসলাম বলল, তোমার শাশুড়ি? লিমা এগিয়ে বলল, 4-5 বার জ্ঞান হারিয়েছে বাবা, ঘণ্টাখানেক আগে। এখন জোর করে শুয়ে রেখেছি। কলিং বেল বাজলো। আমার মেয়ে কি ফিরেছে? লিমার কথা শেষ হবার আগেই ঘর থেকে বেরিয়ে এলেন জাহানারা বেগম। শাশুড়িকে এগিয়ে আসতে দেখে ইলা দৌড়ে শাশুড়িকে চাপটে ধরে। তোফা ফিরেছে তাই না ইলা? কোথায় ও আজ? ওকে বকবো না, ওকে বলো শুধু আমাকে আম্মু বলে ডাকতে। সত্যি বলছি, একবারের জন্য বকবো না। কই ও? কাছে আসতে বলো না। আমার মেয়েকে এনেছো? কোথায় আমার মেয়ে? কোথায় ও? এই কথা বলছো না কেন? কোথায় আমার মেয়ে? আমি তোমাদের কাউকে ছাড়বো না আমার মেয়েকে না এনে দিলে। এনে দাও আমার মেয়েকে। আরে কথা বলছো না কেন? কথা বলো। তোমরা আমার মেয়েকে এনে দাও। আমি তোমার পায়ে পড়ছি, আমার মেয়েকে এনে দাও। কথাগুলো বলতে বলতেই স্বামীর পায়ের কাছে আবারও জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে। সকলে ব্যস্ত হয়ে পড়ে জাহানারা বেগমের জ্ঞান ফেরানোর জন্য। তবে আওয়াজ নিশ্চুপ। সে যেন বাক শক্তি হারিয়ে ফেলেছে। তার গোপন ভয়টা যে এভাবে ভুলে যাবে, এটা যেন সে ভাবতেই পারছে না। তার চিন্তা শক্তি যেন লোপ পেয়েছে, সব কিছু যেন ধোঁয়াশা। থানায় যোগাযোগ করেও কোনো লাভ হয়নি। তারা 24 ঘন্টা না গেলে কোনো স্টেপ নিতে পারবে না। নিজের ওপর এখন নিজের প্রচণ্ড রাগ হচ্ছে। কেন সে ভয় পেয়েও চুপচাপ তোহফাকে একা রেখে চলে গেল? কেন? কিন্তু মন মতো উত্তর যে আজ নেই। অজানা ভয়, অস্বস্তি, কষ্ট নিয়ে এভাবেই গোটা রাত পার করলো পুরো পরিবার। দূর হতে ভেসে আসছে মুয়াজ্জিনের সুমধুর সুর। আওয়াদের বুকটা থক করে উঠল। এই তো গতকাল এই সময় তোহফা তার হাতের বাঁধনে আটকে ছিল, অথচ আজও নেই, কোথাও নেই। আওয়াজ ভাবতে পারছে না, মাথা ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায়। 4 জন পুরুষের চোখ থেকে যেন রক্ত পড়ছে। তারা কিছুতেই নিজেদের সামলাতে পারছে না। ওপর থেকে নিজেদের যতটা সামনে রাখছে, ভেতর থেকে তারা ঠিক ততটাই ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সময় যত এগোচ্ছে, ভয় যেন তখন ডানা মেলে উঠতে চাইছে। এভাবে কেটে যায় আরও ঘন্টা কয়েক। সকলে আবারও চোখে মুখে পানি দিয়ে বেরিয়ে যাবার প্রস্তুতি নিতে শুরু করে। তখনই আচমকা কলিং বেল বেজে ওঠে। বুকটা ধক করে ওঠে সকলের। তৌহিদ দৌড়ে দরজা খুলে দিতেই কিছু অপরিচিত পুরুষকে দেখে অবাক হয়। সকলেই পুলিশের ইউনিফর্ম পরা, চোখে মুখে ক্লান্তি লেপ্টে আছে। তৌহিদকে দেখে একজন গম্ভীর মুখের লোক এগিয়ে বলে, এটা তোহফার বাড়ি? অচেনা মানুষের মুখে তোহফার নাম শুনে ভেতর থেকে সকলেই ছুটে আসে। গম্ভীর মুখের এই লোকটার নাম রাব্বি হোসেন। তিনি দরজার ওপাশের সকলের চেহারায় চোখ বুলিয়ে বললেন, অনেক ক্লান্ত, রাতে একটা অপারেশন শেষ করে প্রায় 2 ঘন্টা জার্নি করে এত দূর আসা, প্লিজ হেল্প করুন। তৌসিফ বিচক্ষণ মানুষ, কিছু একটা ভেবেই ইশারা করলো ভেতরে আসতে। সকলে ভেতরে প্রবেশ করতেই শাশুড়ির ঘর থেকে লিমা ও ইলাও এলো। সকলের দিকে রাব্বি হোসেন চোখ বুলিয়ে বলল, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার সময় বোধহয় এখন নেই, তাই সরাসরি আসল কথায় এগোই। আপনাদের পরিচয়টা যদি দিতেন আমাদের ভালো লাগতো। আসলে কথা বলতে সুবিধা হতো এই আর কি। আর আমরা কে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, তবুও পরিচয় করিয়ে দিই। আমি লক্ষ্মীপুর থানার ওসি রাব্বি হোসেন, কনস্টেবল শেখর, মামুন ও কুসুম
আপনাদের চেহারা দেখে আমরাও বুঝে গেছি আপনারা তোফা নামের মেয়েটার পরিবার। এখন আপনারা কে কি হন এটা বলবেন প্লিজ? রাগ করবেন না, ঘটা করে পরিচয় নিচ্ছি বলে দরকারের জন্যই নেওয়া। আরিফুল ইসলাম এগিয়ে বললেন, আপনারা তোহফার কোনো খোঁজ পেয়েছেন? রাব্বি হোসেন কিছুটা হাসলেন, যদিও বা জোরপূর্বক, তবু একটু হাসলেন। বললেন, আমি আপনাদের মেয়ের খোঁজ দিতেই এসেছি, প্লিজ একটু সাহায্য করুন। আরিফুল ইসলাম বুঝলেন এরা সত্যিই তার মেয়ের খবর জানে, তাই নিজে থেকেই পরিচয় দিতে শুরু করলেন। আমি তোহফার বাবা আরিফুল ইসলাম, ও আমার বড় ছেলে তৌসিফ, ছোট ছেলে তৌহিদ, তোহফার হাজব্যান্ড আওয়াদ, আমার বড় বৌমা ইলা, ছোট বৌমা লিমা, আমার স্ত্রী ঘরে। বুঝতে পারছেন, মেয়েকে খুঁজে পাচ্ছি না, তার অবস্থা ঠিক কি? রাব্বি হোসেন মাথা নাড়ালো, বলল, আওয়াজ খুব ধীর কণ্ঠে বলল, ও বেঁচে আছে তো অফিসার? রাব্বি হোসেন মাথা চুলকে বলল, কেন, মরে যাওয়ার কথা ছিল নাকি? আতকে উঠল সকলেই। আওয়াজ ভুল করে মুখ ফসকে কথা বলল। অফিসার তার কথাটা বেশ সিরিয়াসলি নিলেন। তৌসিফ এবার একটু উঁচু স্বরে বলল, আমাদের প্রাণের বোমরাকে নিয়ে এভাবে হেয়ালি করছেন আপনি? রাব্বি হাসতে হাসতে বলল, আপনাদের সেই প্রাণ ভ্রমরার গলা টিপে ধরেছে আপনাদের এই অন্য এক ভ্রমরা। হয়তো সে আপনাদের প্রাণ ভ্রমরা নয়, তবে আপনাদের পরিবারের সদস্য। অফিসারের হেয়ালি কথায় রেগে যায় তৌহিদ। হিতাহিত জ্ঞান হারিয়ে বলে, সকাল সকাল এখানে মজা করতে এসেছেন আপনি? আমরা কেউ মজার মুডে নেই। গতকাল থেকে আমাদের বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আপনি কি না? আরে রিল্যাক্স মিস্টার তৌহিদ, গোটা রাত খুনি ধরতে ব্যয় করেছি, তারপর হসপিটাল, এখন আবার আপনাদের বাড়ি এসেছি, তাই আমি মোটেও মজার মোডে নেই। আসলে আপনাদের প্রাণ ভ্রমরাকে আপনাদেরই কেউ খুন করার চেষ্টা করেছে, এটা আপনারা জানেন না দেখে অবাক হচ্ছি। প্লিজ আপনি খুলে বলুন, আমার তোফার কি হয়েছে? আমরা ধৈর্য রাখতে পারছি না। আওয়াদের কথায় রাব্বি মাথা এদিক ওদিক তোলায়, কিছুক্ষণ নীরব থেকে বলে, আমার কথার মধ্যেখানে কেউ কোনো শব্দ করবেন না, যদি করেন আমি কথা সম্পূর্ণ না করে উঠে চলে যাব। এমনকি আপনার মেয়ের খবরও আমি দিব না। এখানে আমরা শুধু আপনার মেয়ের খবর নয়, একজন ঠান্ডা মস্তিষ্কের খুনিকেও ধরতে এসেছি, তাই বুঝতেই পারছেন ব্যাপারটা ঠিক কতটা সিরিয়াস। রাব্বি হোসেনের কথায় সকলেই সায় দেয়। রাব্বি কিছু কথা গুছিয়ে এরপর বলতে শুরু করে, গত 8 মাস ধরে আমরা লক্ষ্মীপুরের আশেপাশে কিছু মেয়েদের লাশ পেতে থাকি। অদ্ভুতভাবে সব মেয়েকে একই রকমভাবে খুন করা হয়েছে। প্রথমে তার দুর্বলতা নিয়ে তাকে কষ্ট দেওয়া, তারপর তাকে রেপ করা এবং তার হাত পা ছিন্ন বিচ্ছিন্ন করে কেটে ফেলা, সাথে মুখে অসংখ্য খুরের পোঁচও তো আছেই। সবশেষে তাকে শ্বাসরোধ করে মেরে ফেলা। এদের খুনি যে একজনই এটা আমরা সব লাশের পোস্টমর্টম রিপোর্ট দেখে বুঝে ফেলি। তদন্ত করা শেষে জানতে পারি ছেলেটা একটা সাইকো। যে মেয়েকে ওর ভালো লাগে তার সাথে ঠিক ও অমনি করে। নতুন করে বর্ণনা দিলাম না। 17 তারিখ অর্থাৎ গত পরশু আমরা খবর পাই এই সাইকো খুনিটা এই এলাকায় কাউকে খুন করার কন্ট্যাক্ট নেয়। যাকে খুন করার কন্ট্যাক্ট পায় সে অন্য কেউ না, আপনাদের মেয়ে তোহফা। আমার বোন কার ক্ষতি করেছে? মিস্টার তৌসিফ, কথা বলতে নিষেধ করেছি তো। আপনার বোন কারোর কোনো ক্ষতি না করলেও আপনি কারো ক্ষতি করেছেন। তৌসিফ কিছু বলতে চাইছিল, রাব্বি হোসেন হাত ইশারা করে থামিয়ে দেয়। ফের তিনি আবারও বলতে শুরু করেন, সে তোহফাকে নয়, আপনাদের সকলের উপর নজর রাখত। মিস্টার আওয়াদ, আপনার অ্যাক্সিডেন্টও সে করিয়েছে।
তৌসিফ আপনাকেও সে ভয় দেখিয়েছে। এরপরের ঘটনা বলি। আমরা গোপনে জানতে পারি গতকালও নিজের আস্তানায় যাবে। আমরা সেই মোতাবেক নিজেদের অপারেশন সাজিয়ে ফেলি। আমরা ভেবেছি ও ওর আস্তানায় গেলেও রাতে যাবে, আর এখানেই আমরা ভুলটা করে ফেলি। সেদিন যে বিকাল নাগাদ আপনাদের মেয়েকে ও তুলে নিয়ে যাবে, এটা আমরা কল্পনাও করতে পারিনি। অবশ্য আমরা নিজেরাও জানতাম না ও যাকে খুন করবে বলে এখানে এসেছে সে একজন মেয়ে। যেহেতু কারোর থেকে কন্ট্যাক্ট নিয়েছে, আমরা ভেবেছি কোনো পুরুষ হবে হয়তো, তাই আমরা আপনাদের এলাকার বড় বড় বিজনেসম্যানের খোঁজখবর নিয়েছি, কিন্তু তেমন সাড়া না পেয়ে সরাসরি আমরা ওর আস্তানায় ঘেরাও করব বলেই সিদ্ধান্ত নেই। গতকাল আনুমানিক রাত 12টার দিকে আমরা যখন ওর আস্তানায় পৌঁছই, তখন দেখি রাব্বি হোসেন থামলেন, জোরে জোরে কয়েকটি নিঃশ্বাস নিলেন, গলা খাঁকারে দিয়ে গলাটা পরিষ্কার করে আবারও বলতে শুরু করলেন। গিয়ে দেখি খুনিটা নৃশংসভাবে তোফার শরীরকে আঘাত করছে। আমরা পৌঁছানোর আগেই তোফার সাথে যা অন্যায় এবং অত্যাচার হওয়ার ছিল তা হয়ে গেছে। হয়তো প্রাণটুকু ওর দেহে ছিল, যেটুকু নেওয়ার পরিকল্পনা হয়তো ওই খুনিটার ছিল, তবে তার আগেই আমরা যেতে সেটুকু কমপ্লিট করতে পারেনি। প্রথমে তোফাকে রক্ত দেখিয়ে বারবার অজ্ঞান করে দুর্বল করে ফেলে। মিস্টার ওয়াত, আপনার স্ত্রীকে টানা 4 ঘন্টা রেপ করা হয়েছে। এরপর দয়া করে চুপ করুন অফিসার, চুপ করুন। আমার তোফা কোথায় এবার সেটা বলুন। আর কিছু শুনতে পারছি না আমরা, প্লিজ আপনি চুপ করুন। সবাই ডুকরে কেঁদে ওঠে। 4 জন অফিসার সবাইকে এভাবে কাঁদতে দেখে নিজেদেরকে অসহায় মনে করে। একটা মেয়ের জন্য 4 জন পুরুষ কিভাবে কাঁদছে এটা দেখে তারা যেন বাকরুদ্ধ হয়ে যায়। তবুও তারা ভেতরে ভেঙে গেলেও উপরে শক্ত হয়েই থাকলো, কারণ কাজের জায়গায় কোনো ইমোশনাল শব্দ নেই। রাব্বি দীর্ঘশ্বাস ফেলে বলে, ঘটনা আরও আছে। তোফার অত্যাচারের ঘটনাটুকু স্কিপ করছি। আমরা তৎক্ষণাৎ তোফাকে উদ্ধার করি। ও তখনও সেন্সে ছিল, শুধুমাত্র 2টো শব্দ উচ্চারণ করেছে, এবং আপনাদের বাড়ির ঠিকানা এবং 2 ওয়াত আপনাকে, মানে আপনি তাকে ক্ষমা করে দিন, এই শব্দটা। আমরা আপনাদের সাথে যোগাযোগ করার থেকে ওকে হসপিটালে আগে নেওয়াটা জরুরি মনে করেছি, তাই ওকে আমরা হসপিটালে নিয়ে ভর্তি করে তৎক্ষণাৎ চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেছি। ওই সাইকোকে টানা 1 ঘন্টা পেটানোর পরও স্বীকার করেছে ও কার কথায় তোফাকে তুলে নিয়ে গেছে এবং তার কেন তোফার উপর রাগ সব। অবশ্য সে তোফাকে এত কষ্ট দিতে চায়নি, সে চেয়েছে শুধু তোফা মরে যাক এবং আপনার পরিবারের ভেঙে টুকরো টুকরো হয়ে যাক, কারণ তৌসিফ আপনার জন্য তার পরিবার নষ্ট হয়ে গেছে। তৌসিফ বসা থেকে ফ্লোরে পড়ে যায়। তার জন্য তার বোনকে এত কষ্ট পেতে হলো? সে কি করেছে? কার এত বড় ক্ষতি করেছে সে? তৌসিফ প্রশ্ন চোখে তাকাতেই রাব্বি বলল, আপনাদের বাড়ির ছোট বউ ওরফে লিমা হচ্ছে এসব মাস্টার প্ল্যানের মাথা। সকলেই তখন অবিশ্বাস্য চোখে তাকায় লিমার দিকে। লিমা তখনও স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে। নিজেকে নির্দোষ বা ভালো বলার তারা তার মাঝে নেই। তখনই রাব্বি হোসেন আবারও বলে, আপনারা জানতেন লিমার বড় ভাই অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু কখনোই জানতে চাননি সে আসলে কবে এবং কোন অ্যাক্সিডেন্টে মারা গেছে। মিস্টার তৌফিক, আপনার বন্ধুর ভুলের শাস্তি তাকে দিতে না পারলেও আপনি তাকে কেন আইনের আওতায় আনেননি? এই ভুলের শাস্তি আপনাকে পেতে না হলেও আপনার বোনকে পেতে হয়েছে। সেই দিন আপনার বন্ধু যার শরীরের উপর থেকে গাড়ি নিয়ে গিয়েছিল সে আর কেউ না, লিমার বড় ভাই। বাকিটা নিশ্চয়ই আমাকে আর খুলে বলতে হবে না। আসলে সে আপনাদের সুখ কেড়ে নিতে চেয়েছে, তাই আপনাদের সুখকেই সে টার্গেট করেছে। আপনাদের পরিবারের সুখ তোফা ছিল, তাই সে তোফাকেই পথ থেকে সরিয়ে ফেলেছে। সময়টা যেন স্তব্ধ হয়ে গেছে। পরিবারের প্রতিটা মানুষের কণ্ঠনালীতে
যেন কেউ বিষ ঢেলে গিয়েছে এমন জ্বালা করছে। চোখের পাতা স্থির, অনবরত সেখান থেকে বৃষ্টির ন্যায় নোনা জল গড়িয়ে পড়ছে। অতি শোকে যেমন মানুষ পাথর হয় তেমনি তাদের অবস্থা। আচমকা তৌহিদ ছুটে গিয়ে লিমার গলা চেপে ধরে। কাল নাগিনী ওরে বিশ্বাসঘাতক, আমার খেয়ে আমাদের এত বড় সর্বনাশ করলি, তোকে তো আজ খুন করে ফেলবো, প্রতিশোধ নেওয়ার স্বাদ একদম মিটিয়ে দেব, তোর এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই। আমার বোনটা তোর জন্য কি কি করেনি, আমার বোনটা তোকে বড় বোনের মতো ভালোবেসেছে, আর তুই কিনা আমার বোনকে শেষ করে দিলি। এই বেঈমান, কিভাবে কিভাবে পারলি তুই আমার বোনটার সাথে এত বড় অন্যায় করতে? আজকে তো তোকে আমি একদম শেষ করে দেব। তৌহিদের চোখ থেকে যেন আগুনের ফুলকি বের হচ্ছে। ওই চোখ দিয়েই যেন আজ লিমাকে সে মেরে ফেলবে। লিমার দম আটকে গেছে, চোখগুলো বড় বড় হয়ে গেছে, হাত পা ছোটাছুটি করছে বাঁচার জন্য, ছটফট করছে গলা কাটা মুরগির ন্যায়। তবে আজ যেন তৌহিদের শরীরে অসুরের শক্তি ভর করেছে, পারলে সে সেকেন্ডের মাঝেই লিমাকে মেরে ফেলে। রাব্বি হোসেন, মামুন ছুটে তৌহিদকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, তবে দুজন পুলিশ অফিসার সাধারণ একজন মানুষের কাছে আজ শক্তি দিতে পারছে না। কয়েক মিনিট ধস্তাধস্তির এক পর্যায়ে তারা লিমাকে ছাড়াতে সক্ষম। তবে এর মধ্যে তৌসিফ, আওয়াদ বা আরিফুল ইসলাম কেউ নিজেদের জায়গা থেকে উঠলেন না। ইলা তো পাথর হয়ে শুধু চোখের জল বিসর্জন দিতে রয়েছে। এক ছাদের নিচে এই মেয়েটার সাথে ছিল, অথচ এই মেয়েটা কিনা পরিবারের সুখে হাত বাড়িয়েছে, তারা টের পেল না। হায় আল্লাহ, মানুষ এতটাও হিংস্র হয়? হয় বোধ হয়, যার জলজান্ত প্রমাণ লিমা নিজে। রাব্বি কনস্টেবল কুসুমকে ইশারা করলো লিমাকে নিয়ে যেতে। কুসুম এগিয়ে লিমাকে নিয়ে যায়। লিমা নির্বাক, গলা ধরে কাঁচতে কাঁচতে সে বেরিয়ে যায়। আচমকা দরজার কাছে গিয়ে পিছু ফেরে খুব শান্ত স্বরে বলে, কারো পরিবারের সুখ কেড়ে নিলে ঠিক কতটা কষ্ট হয় এখন বুঝতে পারছে না তো আপনারা? সেদিন তৌসিফ ভাইয়া, আপনার ভুলের জন্য আমার ভাইকে অকালে চলে যেতে হয়েছে। আমাদের জীবনের সুখ কেড়ে নিয়েছেন। আমার মা আজ পরকীয়ায় আসক্ত, আমার বাবা বিছানায় মিশে আছে, তাই আমি চেয়েছি আপনাদের সুখও ধ্বংস করতে। আজ আপনার ভুলের জন্য আপনার বোনের এই অবস্থা। আমি পেয়েছি আপনাদের সুখ কেড়ে নিতে। আমার পরিবারটা যেমন ভেঙে গেছে, আজ তিনি আপনাদেরকেও ভেঙে দিলাম। আজ আমি ভীষণ খুশি। লিমার কথায় সকলেই নির্বাক। ঠান্ডা মাথায় পুরো গেমটা খেলে গেল, অথচ কেউ টের পেল না। সকলের মুখে কোনো শব্দ নেই, সবাই নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে। রাব্বি হোসেন কুসুমকে আবারও ইশারা করলেন লিমাকে নিয়ে যেতে, সাথে মামুনকে পাঠিয়ে দিলেন। তিনি এবং শেখর তোহফার পরিবারকে নিয়ে ছুটলেন হাসপাতালে। টানা 1.5 ঘন্টার পথ অতিক্রম করে তারা হাসপাতালে পৌঁছালেন। ঘড়িতে তখন সকাল 10:25। 3 তলায় পৌঁছাতেই রাব্বি হোসেনের ফোনটা বেজে উঠল। তিনি ফোনের স্ক্রিনে চোখ বোলাতেই বুঝলেন কে ফোন করেছে। তিনি ফোনটা কেটে দিয়ে ইমার্জেন্সি রুমের দিকে এগিয়ে গেলেন। সেখানেই দেখা হয়ে গেল আর এক অফিসারের সাথে। সোহেল স্যারকে দেখে দ্রুত পায়ে এগিয়ে আসেন। স্যার, আমি আপনাকেই ফোন করেছিলাম। সোহেলের কথায় রাব্বি চুপ করতে ইশারা করে। ওরা ভিকটিমের পরিবার, চলো আমার সাথে। আওয়াজ, তৌসিফ, আরিফুল ইসলাম ক্ষুদ্র পায়ে হাঁটছেন। বুকটা ধক ধক করছে এই ভেবে ভেতরে গিয়ে ঠিক কতটা ভয়াবহ অবস্থা অপেক্ষা করছে তাদের জন্য। তোহফার অবস্থা ঠিক কতটা শোচনীয়। আওয়াজ এই মুহূর্তে শুধুমাত্র তোহফার সুস্থতা কামনা করছে, ওর পরিবারও সেটাই চাইছে। তৌসিফ বোনের এই নৃশংস ঘটনার কথা কিভাবে ভুলবে যা তার ভুলের জন্য হয়েছে? তৌহিদও বা কিভাবে মানবে তার ভালোবাসার মানুষটির কথাতেই তার ছোট্ট আদরের বোনটার আজ এই করুণ পরিস্থিতি? একজন বাবাও বা কিভাবে দেখবে রোজ খবরে পড়া হাজারো অসহায় মেয়েদের মতো
আজ তার মেয়েও এক নরপশুর খাদ্যের শিকার হয়েছে। অফিসার রাব্বি ভাবছে, এমন একটা ফুটফুটে মেয়ে ঠিক কিভাবে একজনের প্রতিশোধের তোপে ছিল। ফুটফুটে মেয়েটার ছোট শরীরটা ঠিক কতটা যন্ত্রণা পেয়ে কাতরাচ্ছে ওই ছোট্ট বেডে শুয়ে। যে চোখে হাজারো স্বপ্ন ছিল, সেই চোখে আজ ভয়। যে হাত ধরে বাবা ভাইয়ের এবং জীবনসঙ্গীর সাথে ছোটাছুটি করেছে, সেই হাতে ভয়াবহ আঘাত করা হয়েছে। আইসিইউ রুমের সামনে এসে সকলেই দাঁড়ায়। তখনই ভেতর থেকে আকাশি রঙের পোশাক পরিধান করা একজন ডাক্তার বেরিয়ে আসে। রাব্বি হোসেনকে দেখে তিনি তার মুখের মাস্ক খুলে ফেলেন, শব্দ করে শ্বাস টেনে নিয়ে আবারও ছাড়েন এবং ছোট্ট করে বলেন, শি ইজ নো মোর। ছোট্ট তিনটি শব্দ, সে আর নেই। অথচ এতটা ভয়াবহভাবে এই শব্দ তিনটি আঘাত আনল যে সাথে সাথেই আরিফুল ইসলাম ফ্লোরে পড়ে গেলেন। তৌসিফ, তৌহিদ কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল ডাক্তারের ওই ঠোঁটের দিকে। আসলে তারা বোঝার চেষ্টা করছে ডাক্তার ঠিক কি বলছে। সে আর নেই। কে নেই? তাদের বোন আর নেই? ফাজলামো নাকি? নেই বললে কি নেই হয়ে যায় নাকি? একদম না, তাদের বোন আছে এবং ভালো আছে। এক্ষুনি ভেতর থেকে কেউ ছুটতে ছুটতে আসবে এবং বলবে, স্যার, রোগীর হার্টবিট পাওয়া গেছে। সে শ্বাস নিচ্ছে চোখ খুলে তাকিয়ে, কিন্তু তাদের এই ভাবনা সত্যি হলো না। ভেতর থেকে কেউ এলো না। কাকতালীয় বলতে কোনো ঘটনা তাদের সাথে ঘটল না। আওয়াজ নিরাশ হয়ে কিছুক্ষণ অফিসারের মুখের দিকে তাকিয়ে বলল, আমার এখন কি করা উচিত বলবেন অফিসার? আমার স্ত্রীর শোকে পাগল হওয়া উচিত, নাকি এই হাসপাতাল কাঁপিয়ে চিৎকার করে আল্লাহর নিকট আর্জি করা উচিত তাকে ফিরে পাবার? আমার ঠিক কি করা উচিত অফিসার? রাব্বি, সোহেল এবং ডাক্তার ইউনুস বললেন দুটানা। আসলে তারা বুঝতে পারছেন না তারা কাকে রেখে কাকে সামলাবেন। বাড়ির মহিলাদের না হয় সামলানো যায়, কিন্তু পুরুষকে কিভাবে সামলানো যায়, তাও আবার চারজন শক্তিমান পুরুষদের। তবুও তাদের সাধ্যমতো চেষ্টা করলেন। তবে আশ্চর্যজনকভাবে মিনিট সাতেক পর আওয়াজ উঠে বসল, আমি আমার স্ত্রীর কাছে যেতে চাই। সে অফিসারকে বলল। রাব্বি মাথা দোলালেন। ডাক্তারকে ইশারা করতেই আওয়াজকে নিয়ে যাওয়া হলো। আওয়াজ গুটি গুটি পায়ে যখন তোহফার লাশের কাছে এসে দাঁড়ালো, পৃথিবী যেন সেখানেই তার থমকে গেল। এত সুন্দর ধরনী অন্ধকারে রূপ নিল। স্বস্তির নিঃশ্বাস যেন আওয়াজের নিতে কষ্ট হতে থাকলো। মনে হলো তার দম বুঝে এক্ষুনি বন্ধ হয়ে যাবে। এত কষ্ট, এত ব্যথা কিভাবে সইবে সে? গতকালের সুন্দর পৃথিবীতে তোহফা নামের মেয়েটা নিঃশ্বাস নিয়েছিল। আজকের সময় দাঁড়িয়ে সেই মেয়েটার বরাত্মকৃত নিঃশ্বাস ফুরিয়ে গেছে। আহ, পৃথিবীতে তুমি কত নিষ্ঠুর! একটা সহজ সরল মেয়েকে ঠিক কতটা ভয়াবহ কষ্ট দিয়ে নিয়ে গেলে। এতটা কঠিন না হলেও তো তুমি পারতে। এত কঠিন হয়ে তুমি কি প্রমাণ করলে? তুমি সুখী মানুষকে এভাবেই কষ্ট দাও? সাদা বর্ণের চাদরটা না সরিয়ে দিতেই ছিন্ন ভিন্ন মুখটা ভেসে উঠল। গোলাপি ঠোঁট কালো হয়ে আছে, মুখে অসংখ্য আঁচড়ের দাগ, চোখের কোনায় সাদা জলের ছাপ। কতটা কষ্ট পেয়ে তোহফা পৃথিবী ত্যাগ করলো। এতটাই কষ্ট পাবে বলেই বুঝি কষ্ট কখনো ওকে ছুঁয়ে দেখেনি। এতটা নির্যাতিত হয়ে এই ধরনের বুক খালি করবে বলেই গোটা পরিবার তাকে একটা ফুলের টোকা অবধি দেয়নি কখনো। যত্ন করে পোষা পাখির ন্যায় আদরে রেখেছে, যার আবদার রাখার জন্য সর্বদা প্রতিটি মানুষ হাজির আজ তার মৃত মুখ দেখার। আওয়াজ হাতটা বাড়িয়ে তোহফার গালে হাত ছোঁয়ালো। শরীর এখনো গরম, তবে দেহে প্রাণ নেই। প্রাণ পাখি উড়াল দিয়েছে।
কি নিদারুণ নিষ্ঠুর সেই দৃশ্য, যা দেখে কঠিন মনের রাব্বিও চোখের জল ফেলল। আওয়াদ নিচু হয়ে তোহফার কানে কানে বলল, আমাদের দুজন থেকে তিনজন হবার আগেই তুমি আমাকে একা করে দিলে তোফা। এই কষ্ট আমি কাকে বলবো? এই ব্যথা আমি কিভাবে সইব? আমাদের যে হতে চলা সংসারটাও হয়ে ওঠেনি, আমাদের জ্যোৎস্না বিলাস করা হয়নি, আমাদের হাজারো স্বপ্ন যে তুমি দুলিশ্বাত করে আমাকে একা করে চলে গেলে। তোফা, সেদিন তো জিজ্ঞেস করেছিলাম তুমি শেষ কবে কেঁদেছিলে, কিন্তু সারা জীবনের জন্য আমাদের কাঁদিয়ে যাবে জানলে কখনো এই কথা জিজ্ঞেস করতাম না। এতটা নিষ্ঠুর তো তুমি নও তোফা। তাহলে এতটা কঠিন হয়ে কেন এখন ঘুমিয়ে আছো? ওরা তোমাকে এত কষ্ট দিল যে তুমি আর আমি অবধি পৌঁছাতে পারলে না। ওরা তোমাকে এত কষ্ট দিল যে তুমি আর আমি অবধি পৌঁছাতে পারলে না। ওপারে অপেক্ষা করো, ওপারে অপেক্ষা করো তোফা আমার জন্য। এপারে না হলেও ওপারে না হয় আমাদের না হওয়া সংসারটা পূর্ণ করব। অপেক্ষা করবে তো তোফা আমার জন্য, তোমার আওলাদের জন্য, তোমার একমাত্র শখের পুরুষের জন্য? এতটা শান্তি নিয়ে ঘুমিয়ে আছো, অথচ দগদগে দাগগুলো আমাদের জন্য রেখে গেলে। তোফা, একটু কথা বলো তোফা। এই তোফা, তোমার আওলাদ তোমার সাথে কথা বলতে চায়। তোমার আওলাদ তোমাকে ছাড়া কিভাবে থাকবে? তোমার বাবা ভাইয়েরা কিভাবে সামলাবে নিজেদের? তাদের পরিবারের একমাত্র সুখের অঙ্কুরের শেষ কিভাবে তারা দেখবে? এই তোফা, এতটা নিষ্ঠুরতম মানুষদের মাঝে তুমি থেকো না। তুমি তো আমাদের নরম মনের তোফা। তোফা, কথা বলো তোফা রে। এই তোফা, কথা বলো। কেন চুপ করে আছো? ওরা তোমাকে এত কষ্ট দিল, একটু কষ্ট আমাকেও দিত। তোমাকে কষ্ট কম দিয়ে আমরা সবাই তোমার কষ্ট ভাগাভাগি করে নিতাম তোফা। তবে আমাকে কেন এত কষ্ট পেতে হলো তোফা রে? ও তোফা, কথা বলো আমার তোফা, কথা বলো তোফা, প্লিজ তোফা, কথা বলো। মিস্টার আওয়াদ, আপনার শ্বশুর হার্ট অ্যাটাক করেছেন, তিনি মারা গেছেন। মিস্টার আওয়াদ, আপনি কি শুনতে পাচ্ছেন? মিস্টার আওয়াদ, মিস্টার আওয়াদ। তীব্র চিৎকারে ইজি চেয়ার থেকে ধরফুরে উঠে বসে আওয়াদ। বৃদ্ধ শরীরটা সামলে উঠতে পারেনি আচমকা উঠে বসাটা। তাই তো শরীরটা অসম্ভব কাঁপছে। কিঞ্চিত সময় নেয় সে কোথায় বোঝার জন্য। কয়েক মিনিট পর সে বুঝতে পারে সে তার অফিসে বসে আছে। এতক্ষণ চিৎকার করে তার অ্যাসিস্ট্যান্ট আকবর আলী তাকে ডাকছিল। দীর্ঘ 29 বছর আগে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা মনে করতে করতেই সময় কখন শেষ হয়ে গেছে তা আওয়াজ বুঝতে পারেনি। অফিস ছুটি হয়ে গেছে আরও ঘন্টা কয়েক আগেই। হয়তো আওয়াজকে নিজের কেবিন থেকে বের হতে না দেখেই আকবর এসেছে তাকে ডাকতে। আকবর কি জানে আওয়াজ তার ফেলে আসা অতীতে পদার্পণ করেছিল? হয়তো জানে না। জানলে নিশ্চয়ই এভাবে চিৎকার করে ডাকতো না। আওয়াজ তার ভারী শরীরটা টেনে নিয়ে যায় ডেস্কের দিকে। কালো ফ্রেমের চশমাটা চোখে দিয়ে লাঠিটা হাতে তুলে নেয়। সেই শক্তপোক্ত শরীরটা ভেঙে গেছে। বয়সটা 27 থেকে 56-তে থেমেছে। মনের কষ্ট ভুলে থাকার জন্যই কাজের মাঝে নিজেকে বিলিয়ে রাখে। নতুন করে তার জীবন সংসার সাজানো হয়নি। তোহফার মৃত্যুর সংবাদ শুনে সেই যে ফ্লোরে পড়েছিল তার শ্বশুর আর উঠে দাঁড়ায়নি। বাবা এবং মেয়েকে একই দিনে পাশাপাশি মাটি দেওয়া হয়েছে। মেয়ে এবং স্বামী হারানোর শোকে জাহানারা বেগম মানসিক ভারসাম্য হয়ে বেঁচেছিলেন মাত্র 9 মাস। তৌহিদ বোনকে এবং বাবাকে দাফন করে সেই যে ঘর ছাড়ল আর কখনোই ফিরে আসেনি। তৌসি বইলা বেঁচে আছে, বেঁচে থাকতে হবে বলেই।
যে সুখবরটা সর্বপ্রথম তোহফাকে জানানোর কথা ছিল, সেই সুখবরটা দুঃসংবাদে পরিণত হয় তোহফার মৃত্যু সংবাদের সাথে সাথে। হ্যাঁ, ইলার মিসক্যারেজ হয়েছে। ইলার ওটাই প্রথম এবং সেটাই শেষ প্রেগন্যান্সি ছিল। স্বামী স্ত্রী একটা এতিমখানা খুলে সেখানে হাজারো বাচ্চার বাবা মা হয়েছে। লিমার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। তার খোঁজ কেউ নেয়নি, হয়তো ঘৃণায় আর নেওয়া হয়নি। যে পরিবার তাকে এত সুখ দিল, সেই পরিবারটা ধ্বংস করে সে হয়তো সাময়িক সুখে হতে পেরেছে। তবে বিবেকের কাঠগড়ায় সে কিভাবে নিজেকে দাঁড় করাবে, সে কি কখনো তা ভেবেছে? ভাবেনি হয়তো। ভাবলে এত বড় জঘন্য কাজ নিশ্চয়ই করতে পারত না। আওয়াজ সে ভালোই আছে, কারণ প্রতি পূর্ণিমার রাতে তোহফা তার সাথে দেখা করতে আসে। আজকে সেই দিন।